সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে আমরা আপনাদের সম্মুখে হাজির হয়েছি ভারাক্রান্ত এবং রক্তক্ষরণ হৃদয়ে। সম্ভবত সমগ্র বাংলাদেশের সকল জনগণের, ছোট বড় বয়স্ক বৃদ্ধ যুবক যুবতী যারা রয়েছেন, সকলের মনেই একই সাথে এই ধরনের ঘটনাগুলি ভারাক্রান্তের জন্ম দেয় এবং সমগ্র জাতি একসাথে হতবিহ্বল হয়ে পড়ে। হ্যাঁ দর্শক, সে কথাই বলছি, যা হচ্ছে চাঁদাবাজি, যার সর্বশেষ চূড়ান্ত যে প্রতিচ্ছবি আমরা দেখতে পাই তা হচ্ছে হত্যা এবং খুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই হত্যা, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি এই সকল নিয়ন্ত্রণে আমাদের দেশের প্রচলিত আইনে অনেক ধরনের ব্যবস্থা রয়েছে এবং এর প্রয়োগও রয়েছে। অনেকের মনে হয়তো বা প্রশ্ন আসতে পারে যে প্রয়োগ ঠিকভাবে হচ্ছে না। হ্যাঁ, সেটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকতেই পারে, কিন্তু আজকে আপনাদের সম্মুখে যে দুইটি নতুন বিষয় উপস্থাপন করার চেষ্টা করছি, আশা করি যে এই পদ্ধতির মাধ্যমে হয়তোবা বাংলাদেশের এরকম হত্যা, দুর্ঘটনা, খুন, চাঁদাবাজি, সন্ত্রাসী বহুলাংশেই কমে যাবে এবং জনমনে স্বস্তি ও শান্তি ফিরে আসবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, যে পদ্ধতি দুইটির মাধ্যমে এই কাজটি করা যেতে পারে তা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। যদি আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ, এই পদ্ধতিটি অত্যন্ত কার্যকর হবে, তাহলে আসুন আমরা এর পক্ষে জনমত গড়ে তুলি, সরকারের কাছে এই বিষয়ে আমাদের মতবাদ তুলে ধরি এবং সামাজিকভাবেও আমরা এটার প্র্যাকটিস করার চেষ্টা করি। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, অনুগ্রহপূর্বক লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টসে মন্তব্য করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের আগ্রহ তৈরি হয়ে থাকে যে হ্যাঁ, এই ধরনের একটি ব্যবস্থার দরকার, তাহলে আপনারা চাইলে এই ভিডিওটি আপনাদের যে যার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিতে পারেন। আসুন দেখা যাক কী নিয়ে কথা বলতে চাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, খুন এই সকল ঘটনা বাংলাদেশে আজকেই যে প্রথম হচ্ছে তা নয়। এটা বাংলাদেশের স্বাধীনতার পরেও আমরা দেখেছি এবং বিভিন্ন সরকারের সময় আমরা দেখেছি এবং বর্তমান সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি। কখনো হয়তোবা এটার কম, কখনো হয়তোবা বেশি, আবার বলতে পারি যে কখনো হয়তোবা মিডিয়ার কভারেজের জন্য হয়তোবা জনগণের সম্মুখে প্রতিটি ঘটনা হয়তোবা উঠে আসেনি। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আমরা চাই যে কোনো মায়ের বুক খালি না হোক, কোনো বাবা সন্তান হারা না হোক, কোনো সন্তান পিতৃহারা না হোক, কোনো ভাই বোন তার ভাই না হারাক এবং কোনো মানুষ তার স্বজনকে না হারাক কোনো অন্যায়ভাবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, একটি ঘটনা বলি এবং এই ঘটনার সাথে এবং এই কাজের সাথে আমরা আজকে যে বক্তব্যটি রাখতে যাচ্ছি, যে দুটি ফর্মুলার কথা বলতে যাচ্ছি, তার একটি সম্পর্ক রয়েছে। আইনে একটি প্রচলিত কথা রয়েছে যাকে বলা হয় পরার্থে দায়, অর্থাৎ আপনি যে কাজটি করেন নাই কিন্তু সে কাজের জন্য আপনি দায়ী হতে পারেন। যেমন কেউ যদি আপনার কাছে কোনো সম্পদ গচ্ছিত রেখে যায় এবং সেই সম্পত্তি যদি হারানো যায়, তাহলে তা ভর্তুকি দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। একইভাবে আপনার নিয়ন্ত্রণের কোনো মানুষ, অর্থাৎ আপনার কর্মচারী, আপনার সন্তান, আপনার পরিবারের কেউ যদি কোনো অন্যায় দুর্ঘটনা ঘটায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার দায় এড়াতে পারেন না। এটাকে বলা হয় পরার্থে দায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা লক্ষ্য করুন, আমাদের দেশের প্রতিটি মানুষের, প্রতিটি জনগণের, প্রতিটি লোকের জান এবং মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, অর্থাৎ সরকারের এটা একটি সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের জীবন এবং তাদের মালের নিরাপত্তার বিধান করা। আর প্রত্যেকটা মানুষের অধিকার রাষ্ট্র তার সম্পদ এবং জানমালের নিরাপত্তা বিধান করবে। সুতরাং
এইখানে একটি বিষয় অত্যন্ত প্রাণিধানযোগ্য, যে যখনই কোনো ব্যক্তি দুর্ঘটনায় কবলিত হয়ে নিহত হন, কিংবা সন্ত্রাসীদের দ্বারা নিহত হন, কিংবা কোনো না কোনো হত্যাকারীর দ্বারা অন্যায়ভাবে হত্যার শিকার হন এবং তার জানমালের ক্ষতি হয়, তাহলে আলটিমেটলি যে ঘটনাটি ঘটে, সরকার ওই ব্যক্তির, ওই মানুষটির জান এবং মালের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়েছে বলে গণ্য হবে সাংবিধানিকভাবেই। সুতরাং এই যে ঘটনাটি ঘটল, এই বিষয়টার সাথে এবার আপনি খেয়াল করেন, আমাদের দেশের ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত বিভিন্ন সময়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়ে থাকে, যেখানে একজন ম্যাজিস্ট্রেট ফোর্স নিয়ে যেয়ে তাৎক্ষণিক তদন্ত করে দোষী সাব্যস্ত করে তার একটি বিচার তিনি তাৎক্ষণিকভাবে সুসম্পন্ন করে আসেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনগণ এই ধরনের বিচার ব্যবস্থা চেয়ে থাকে। আমাদের বিচার ব্যবস্থায় হ্যাঁ একটি দীর্ঘসূত্রিতা রয়েছে, যা বিচারিক প্রয়োজনে দরকারও রয়েছে। কিন্তু এইখানে যদি আমি বলি, যখন কোনো একটি ব্যক্তি নিহত হলেন, হত্যার শিকার হলেন, তাহলে তিনি যে হত্যা হয়েছেন, তিনি যে নিহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে 24 ঘন্টার ভিতরে একজন ম্যাজিস্ট্রেট দ্বারা যদি তদন্ত করে সরকারের কাছে প্রতিবেদন দেওয়া হয় যে ইয়েস, এই ব্যক্তি নিহত হয়েছেন, খুন হয়েছেন, এবং এর জন্য এই লোকগুলো যাদের নাম তিনি উল্লেখ করবেন তারা প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত বলে গণ্য হবেন, তাহলে সরকার প্রাথমিকভাবে যারা দোষী তাদের একটি রিপোর্ট পেয়ে গেলেন 24 ঘন্টার ভিতরে, নাম্বার 1। নাম্বার 2 হলো সেই ব্যক্তি যে নিহত হয়েছেন তার একটি যথাযথ কর্তৃপক্ষ দ্বারা প্রত্যয়ন হলো যে হ্যাঁ তিনি নিহত হয়েছেন এবং অন্যায়ভাবে নিহত হয়েছেন। সেই সাথে সেই তদন্তকারী ম্যাজিস্ট্রেট যদি এটাও আমলে নিয়ে থাকেন যে বাংলাদেশের রাজধানী, বিভাগীয় এবং বড় বড় শহরগুলিতে এবং পর্যায়ক্রমে অন্যান্য শহরগুলিতে করে দেওয়া হোক বা হবে, সেটি হচ্ছে যে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা রয়েছে, সরকারি সিসি ক্যামেরা, যার মাধ্যমে সরকার বিভিন্ন সময়ে ফুটেজ দেখে বিভিন্ন ঘটনা শনাক্ত করেন। তাহলে এই যে যদি সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন জায়গাতে সিসি ক্যামেরা দেওয়া থাকে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে টহল পুলিশ কার্যকর থাকে এবং পুলিশ টহল দিয়ে থাকে, এবং সেই পুলিশের গাড়িতে একাধিক পুলিশ থাকে, সেই গাড়িতে যদি একজনকে অ্যাসাইন করে দেওয়া হয় ল্যাপটপ কিংবা মোবাইলের মাধ্যমে যে তিনি যতক্ষণ দায়িত্বে থাকবেন ততক্ষণ তিনি পর্যবেক্ষণ করবেন ওই এলাকার যে সিসি ক্যামেরায় গুলি রয়েছে তার বিভিন্ন ভিডিও চিত্রগুলি পর্যবেক্ষণ করবেন, তাহলে যেখানে কোনো দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, কোনো অন্যায় ঘটতে যাচ্ছে, কোনো সন্ত্রাসী কার্যক্রম ঘটতে যাচ্ছে, তাহলে টহল পুলিশ তাৎক্ষণিকভাবে উক্ত এলাকায় যে সেই বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারবে। এটি একটি পদ্ধতি। যদি তদন্তকারী ম্যাজিস্ট্রেট তার ঘটনার তদন্তে পান যে দায়িত্বপ্রাপ্ত বা ওই সময়ে টহলরত পুলিশ এই বিষয়টি এড়িয়ে গিয়েছেন কিংবা তিনি ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে আসেননি, তাহলে ওই টহলে যারা যারা ছিল তাদের প্রত্যেককেই তাৎক্ষণিকভাবে চাকরির থেকে বরখাস্ত করার ব্যবস্থা যদি নেওয়া হয়ে থাকে, তাহলে আরও বেশি মনিটরিংয়ের আওতায় আসবে বলে আমরা মনে করি। এইবার আসি আমরা প্রথম যে অংশটিতে ছিলাম, যে সরকারের দায়িত্ব যে প্রত্যেকটি ব্যক্তির জান এবং মালের নিরাপত্তা দেওয়ার। যেহেতু ব্যক্তিটি নিরাপত্তা বিধান সরকারের এবং সরকার ব্যর্থ হয়েছে, সুতরাং সরকারের দায়িত্ব হচ্ছে তাৎক্ষণিকভাবে 24 ঘন্টার ভিতরে মৃত ব্যক্তির পরিবারের নিকট একটি উপযুক্ত ক্ষতিপূরণের মোটা টাকার অঙ্ক তাৎক্ষণিকভাবে অর্থাৎ 24 ঘন্টার ভিতরে হস্তান্তর করার প্রয়োজন। তাহলে যে ব্যক্তির নিহত হলেন তার পরিবার যে ভুক্তভোগী হয় বিচারের জন্য এবং বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে পর্যদস্ত হন, এই প্রক্রিয়ার মাধ্যমে কিছুটা হলেও রেহাই পেতে পারেন, যদিও যিনি নিহত হয়েছেন সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। পরবর্তীতে যখন প্রমাণিত হবে যারা দোষী,
এই প্রাথমিক তদন্ত রিপোর্টে যাদের নাম থাকবে তাদের সমস্ত সয় সম্পত্তি সাময়িকভাবে হস্তান্তরের জন্য নিষেধাজ্ঞা থাকবে, এবং যখন আইনের বিচারের মাধ্যমে প্রমাণিত হবে দোষী ব্যক্তিদের, তখন ওই দোষী ব্যক্তিদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে নেওয়া হবে। তাহলে সন্ত্রাসীদের, চাঁদাবাজিদের এবং যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, খুন করে, তাদের ভিতরে একটি আত্মসচেতনতা কাজ করবে যে কোনোভাবেই রেহাই পাওয়ার সুযোগ নেই। এইবার আসি আমরা দ্বিতীয় পর্যায়ে। যে ব্যক্তি সন্ত্রাসী করেন কিংবা হত্যা করে থাকেন অথবা খুন রেহাজানি কার্যক্রম চালিয়ে থাকেন, এবং বিষয়টি যখন বড় আকারে প্রকাশিত হয়, তখন আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি ওই ব্যক্তির একটি রাজনৈতিক পরিচয় রয়েছে, এবং ওই রাজনৈতিক সংগঠন তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে তার দল থেকে বহিষ্কার করে থাকেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, সাম্প্রতিক যে ঘটনাগুলি ঘটেছে 5ই জুলাই পরবর্তীতে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন, এদেশের মানুষের কাছে এই দাবিটিও এখন অত্যন্ত গ্রহণীয় এবং অগ্রগণ্য যে একটি সংগঠন, একটি প্রতিষ্ঠানও প্রাতিষ্ঠানিকভাবে দোষী হতে পারে এবং তাকে বিচারের আওতায় আনা যেতে পারে। সুতরাং আমরা এখানে যে কথাটি বলতে চাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যখন কোনো রাজনৈতিক দল কখনো যখন চেয়ারম্যান, কমিশনার, জাতীয় সংসদ সদস্য পদের মনোনয়ন দেন বা নির্বাচন করেন যে তার দলের প্রতিনিধিত্বটা কে করবেন, তখন কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যাচাই বাছাই করে নেন। আমরা এটিকে সাধুবাদ জানাই, কিন্তু সেই সাথে আমরা বলতে চাই দলের বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক কাঠামোতে যে নেতা কর্মীদেরকে সম্পৃক্ত করা হয়, এই বিষয়ে রাজনৈতিক দলগুলিকে আরও সচেতন হওয়া উচিত। এবং যখন কোনো দলের বা কোনো অঙ্গ সংগঠনের কোনো নেতা কর্মীকে এই ধরনের সম্পৃক্ত পাওয়া যাবে, তখন ওই সংশ্লিষ্ট ব্যক্তিকেই শুধুমাত্র বহিষ্কার করে দিয়েই দায়িত্ব এড়াতে পারে না বলে রাজনৈতিক দলগুলো আমরা মনে করি। সেক্ষেত্রে ওই রাজনৈতিক দলের স্থানীয় যে সকল নেতৃবৃন্দের রিকমান্ড ছিল ওই সন্ত্রাসীকে দলে আত্মীয়করণ করার জন্যে ওই সমস্ত নেতাদেরকেও দোষী সাব্যস্ত করা উচিত, এবং তাহলে সামাজিকভাবেও আমাদের একটি প্রতিরোধ গড়ে উঠবে। সেই সাথে আরও একটি কথা বলতে চাই, বিভিন্ন জায়গায় যখন হত্যা, খুন, ধর্ষণ কিংবা চাঁদাবাজি ঘটে থাকে, আমরা এক ধরনের উৎসুক জনগণকে দেখতে পাই যে মোবাইলে তারা তাদের ঘটনাটি ভিডিও করতে থাকেন এবং তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকেন। এইখানে যে লোকগুলি এই কাজগুলি করছেন, এই লোকগুলি যদি আরেকটু উদ্যোগী হয়ে আরও 2-4 জনকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে ওই ঘটনাস্থলের কোনো একটি অ্যাকশন নিতেন, ব্যবস্থা নিতেন, তাহলে হয়তোবা ওই নির্মমভাবে নিহত হওয়া ব্যক্তিটি অনেকেই হয়তোবা বেঁচে যেতেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে এ পর্যন্তই, এবং আমরা মনে করি, আশা করি যে আপনারাও আমাদের সাথে একমত যে কোনো ব্যক্তি অন্যায়ভাবে নিহত হলে এবং কোনো ব্যক্তি হত্যা, খুনের শিকার হলে রাষ্ট্রীয়ভাবে ওই পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া উচিত, এবং টহল পুলিশের একটি ব্যবস্থা দেওয়া উচিত, এবং রাজনৈতিকভাবেও এটার একটি সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে বলে আমরা মনে করি। দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহপূর্বক লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটি আপনাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।